রাষ্ট্র বা স্টেট শব্দটা তো আমরা প্রায়ই ব্যবহার করি, তাই না? কিন্তু বিশ্ব রাজনীতি বুঝতে হলে, বিশেষ করে যারা সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই কনসেপ্টটা একেবারে ভেতর থেকে বোঝাটা কিন্তু খুব জরুরি। তো চলুন, আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই করব। রাষ্ট্রের একেবারে মূল ভিত্তি থেকে শুরু করে এর ক্ষমতা, সীমাবদ্ধতা আর এই ২১ শতকের রাষ্ট্র কি চ্যালেঞ্জের মুখে পড়ছে, সবকিছু নিয়েই কথা বলব। আলোচনাটা শুরু করা যাক সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবারের এই অসাধারণ উক্তিটা দিয়ে। উনি বলছেন কি? উনি বলছেন একটা রাষ্ট্রের আসল পরিচয় হল সে তার সীমানার মধ্যে শক্তি বা বল প্রয়োগের একমাত্র বৈধ অধিকারী। মানে লিগালি ফোর্স ব্যবহার করার মনোপলি বা অ্যাক্টিটি অধিকারটা শুধু রাষ্ট্রেরই আছে, আর কারণ না। ব্যাপারটা অনেকটা সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির মতো, তাই না? যেখানে আমরা নাগরিকরা নিজেদের নিরাপত্তার জন্য এই ক্ষমতাটা রাষ্ট্রের হাতে তুলে দিয়েছি। এই যে ধারণা, এটাই কিন্তু সার্বভৌমত্বের একেবারে মূল কথা। আর আমাদের আজকের পুরো আলোচনার ভিত্তিও এটাই। আজকের আলোচনাটা আমরা এই ৫টা ভাগে সাজিয়েছি। প্রথমে দেখব একটা আধুনিক রাষ্ট্র বলতে কি বোঝায়। এরপর দেখব গ্লোবাল স্টেজে কোন রাষ্ট্র কেমন আচরণ করে। তারপর আসব সার্বভৌমত্বের বিতর্ক আর নন স্টেট অ্যাক্টরদের চ্যালেঞ্জের কথায়। আর সবশেষে আমরা বোঝার চেষ্টা করব এই সময় রাষ্ট্রের ভূমিকাটা আসলে কোথায় দাঁড়িয়েছে। আচ্ছা, তাহলে প্রথম পর্ব শুরু করা যাক। একটা রাজনৈতিক সত্তাকে রাষ্ট্র হিসেবে আমরা কখন চিনব? মানে একটা রাষ্ট্র হতে গেলে ঠিক কি জিনিস লাগে? চলুন এই মূল প্রশ্নটা দিয়েই শুরু করি। রাষ্ট্রবিজ্ঞানে বলা হয় একটা রাষ্ট্র মূলত ৪টা পিলারের উপর দাঁড়িয়ে থাকে। ১. তার একটা নির্দিষ্ট টেরিটরি বা ভূখণ্ড থাকতে হবে। ২. সেই ভূখণ্ডে বসবাস করার জন্য একটা জনসংখ্যা লাগবে। ৩. তাদের শাসন করার জন্য একটা সরকার থাকতে হবে। আর ৪, যেটা সবচেয়ে জরুরি, সেটা হলো সার্বভৌমত্ব বা সভেরেনিটি। এই সার্বভৌমত্বই কিন্তু একটা রাষ্ট্রকে তার নিজের দেশের ভেতরে এবং বাইরের দুনিয়ার সাথে সম্পর্কের ব্যাপারে ফাইনাল ডিসিশন নেওয়ার ক্ষমতা দেয়। আর এই জিনিসটাই একটা রাষ্ট্রকে অন্য যে কোনো প্রতিষ্ঠান থেকে আলাদা করে তোলে। আমাদের পরের আলোচনাগুলোতে এই সার্বভৌমত্বের বিষয়টা বারবার ঘুরে ফিরে আসবে। এইখানে একটা প্রশ্ন প্রায়ই ওঠে, আর অনেকেই এটা নিয়ে একটু কনফিউজড হয়ে যান। আচ্ছা, রাষ্ট্র আর সরকার, এই দুটো কি একই জিনিস, নাকি এদের মধ্যে কোনো মৌলিক পার্থক্য আছে? চলুন পরের স্লাইডে এই ব্যাপারটা একদম পরিষ্কার করে নেওয়া যাক। দেখুন, পার্থক্যগুলো কিন্তু বেশ সোজাসাপটা। রাষ্ট্র হল একটা অ্যাবস্ট্র্যাক্ট বা বিমূর্ত ধারণা, যা পার্মানেন্ট। দেশের সব নাগরিককে নিয়েই কিন্তু রাষ্ট্র। অন্যদিকে সরকার হলো একটা দৃশ্যমান জিনিস, এবং এটা টেম্পোরারি। সরকার হল রাষ্ট্রের একটা এজেন্সি মাত্র, যারা একটা নির্দিষ্ট সময়ের জন্য দেশ চালায়। সবচেয়ে দারুণ উদাহরণটা হলো জাহাজের। ধরুন, রাষ্ট্র হলো একটা জাহাজ, আর সরকার হলো সেই জাহাজের ক্যাপ্টেন আর ক্রুরা। ক্রুরা বদলাতে পারে, নতুন ক্যাপ্টেন আসতে পারে, কিন্তু জাহাজটা কিন্তু একই থাকে। রাষ্ট্রবিজ্ঞান বুঝতে গেলে এই বেসিক পার্থক্যটা জানা কিন্তু মাস্ট। ওকে, তাহলে রাষ্ট্রের ভেতরের গঠনটা তো বোঝা গেল। এবার চলুন একটু বাইরের দুনিয়ায় নজর দিই, মানে গ্লোবাল স্টেজে। এই বিশ্বমঞ্চটা অনেকটা দাবার বোর্ডের মতো, যেখানে রাষ্ট্রগুলো একে অপরের সাথে সবসময় একটা স্ট্র্যাটেজিক খেলায় মেতে আছে। কিন্তু মজার ব্যাপার হলো, সব রাষ্ট্র কিন্তু একভাবে খেলে না। তাদের লক্ষ্য আর ক্ষমতা অনুযায়ী এদেরকে আমরা মূলত 2টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। এক ধরনের রাষ্ট্র হল স্ট্যাটাস কো বা স্থিতাবস্থাবাদী, মানে যারা বর্তমান বিশ্ব ব্যবস্থাটা যেমন আছে তেমনই রাখতে চায়, কারণ এরাই এই সিস্টেমের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, যেমন ধরুন আমেরিকা, যুক্তরাজ্য বা ফ্রান্স। আর অন্যদিকে আছে রিভিশনিস্ট বা সংশোধনবাদী রাষ্ট্র। এরা বর্তমান পাওয়ার ব্যালেন্সে খুশি না, এরা চায় সিস্টেমটাকে বদলে দিয়ে নিজেদের প্রভাব বাড়াতে। বর্তমান সময়ে চীন বা রাশিয়াকে এর সেরা উদাহরণ বলা যেতে পারে। ইন্টারন্যাশনাল রিলেশনসে যারা রিয়েলিস্ট থিওরিস্ট, তারা বলেন যে এই 2 ধরনের শক্তির যে সংঘাত, সেটাই কিন্তু গ্লোবাল পলিটিক্সের অস্থিরতার মূল কারণ। রিভিশনিস্ট পলিসির একটা খুব কমন উদাহরণ হিসেবে চীনের ডেট ট্র্যাপ বা ঋণের ফাঁদ নীতির কথা বলা হয়। থিওরিটা হলো, চীন নাকি বিভিন্ন উন্নয়নশীল দেশকে অবকাঠামো নির্মাণের জন্য বিশাল অঙ্কের লোন দেয়। পরে যখন সেই দেশগুলো লোন শোধ করতে পারে না, তখন চীন সেই সুযোগে দেশগুলোর ওপর নিজের জিওপলিটিক্যাল প্রভাব বিস্তার করে। যারা সমালোচনা করেন তারা এটাকে বর্তমান ইকোনমিক অর্ডারকে চ্যালেঞ্জ করার একটা কৌশল হিসেবে দেখেন। তবে হ্যাঁ, চীন কিন্তু এই অভিযোগটা একদমই স্বীকার করে না। তাদের মতে এটা হলো উইন উইন কোঅপারেশন, মানে 2 পক্ষেরই লাভ। আচ্ছা, এবার আমরা আমাদের আলোচনার সম্ভবত সবচেয়ে জটিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকে চলে এসেছি, আর সেটা হলো সার্বভৌমত্ব। এখানে মূল দ্বন্দ্বটা কোথায় জানেন? একদিকে আছে একটা দেশের তার নিজের সীমানার মধ্যে যা খুশি করার অ্যাবসলিউট পাওয়ার, আর অন্যদিকে আছে গ্লোবাল রেসপন্সিবিলিটি, যেমন হিউম্যান রাইটস রক্ষা করার দায়িত্ব। এই 2টা আইডিয়ার মধ্যে যে সংঘাত, সেটাই কিন্তু আজকের দুনিয়ার পলিটিক্সকে চালাচ্ছে। সার্বভৌমত্বের এই যে আধুনিক ধারণা,
এর শুরুটা কিন্তু অনেক আগে, ১৬৪৮ সালে। ইউরোপে তখন ৩০ বছর ধরে একটা ভয়ঙ্কর ধর্মযুদ্ধ চলছিল। সেই যুদ্ধ শেষ হয়েছিল পিস অফ ওয়েস্টফেলিয়া নামের একটা চুক্তির মাধ্যমে। এই চুক্তি থেকে মূলত দুটো নিয়ম বেরিয়ে আসে। ১. প্রত্যেকটা রাষ্ট্র তার নিজের এলাকায় সর্বেসর্বা। ২. এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের ভেতরের ব্যাপারে নাক গলাবে না। এই যে নন ইন্টারফেয়ারেন্স বা হস্তক্ষেপ না করার নীতি, এটাই হলো ক্লাসিক্যাল বা ওয়েস্টফেলিয়ান সার্বভৌমত্বের একেবারে গোড়ার কথা। ব্যাপারটা আরও সহজে বোঝার জন্য সার্বভৌমত্বকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো ইন্টারনাল বা অভ্যন্তরীণ, মানে একটা দেশ তার নিজের বর্ডারের ভেতরে যা আইনকানুন করবে সেটাই ফাইনাল। আর একটা হলো এক্সটার্নাল বা বাহ্যিক, মানে বাইরের কোনো দেশের চাপ বা নিয়ন্ত্রণ ছাড়াই একটা দেশ স্বাধীনভাবে তার ফরেন পলিসি ঠিক করতে পারবে, অন্য দেশের সাথে চুক্তি করতে পারবে। কিন্তু এই যে ওয়েস্টফেলিয়ান সার্বভৌমত্বের ধারণা, মানে কেউ কারো ব্যাপারে নাক গলাবে না, এটা এখন একটা বিরাট চ্যালেঞ্জের মুখে পড়েছে। আর সেই চ্যালেঞ্জটার নাম হলো হিউম্যানিটেরিয়ান ইন্টারভেনশন বা মানবিক হস্তক্ষেপ। এখানে একটা খুব বড় নৈতিক প্রশ্ন চলে আসে। ধরুন, কোনো একটা দেশের সরকার তার নিজের জনগণের ওপরই গণহত্যা চালাচ্ছে, তখন কি বাকি বিশ্ব এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার বলে চুপ করে বসে থাকবে, নাকি সেখানে হস্তক্ষেপ করাটা আন্তর্জাতিক সম্প্রদায়ের একটা দায়িত্বের মধ্যে পড়ে? এই কঠিন বিতর্ক থেকে একটা সমাধানের চেষ্টা করা হয়েছে। জাতিসংঘে একটা মতবাদ গৃহীত হয়েছে, যেটাকে বলা হয় রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট বা R2P। এর ৩টা মূল পিলার আছে। প্রথমটা হলো নিজের দেশের মানুষকে রক্ষা করার প্রধান দায়িত্বটা সেই দেশেরই সরকারের। দ্বিতীয়টা হলো আন্তর্জাতিক কমিউনিটি এই কাজে ওই দেশকে সাহায্য করবে। আর তৃতীয়টা, যেটা নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক, সেটা হলো যদি কোনো দেশ তার জনগণকে রক্ষা করতে পুরোপুরি ফেল করে বা নিজেই অত্যাচারী হয়ে ওঠে, তখন বাইরের দেশগুলো একসাথে মিলে সেখানে হস্তক্ষেপ করতে পারবে। অবশ্যই ৩ নম্বর পিলারটা নিয়ে প্রচুর সমালোচনাও আছে। অনেকেই বলেন বড় আর শক্তিশালী দেশগুলো প্রায় নিজেদের স্বার্থেই R2P নীতির অপব্যবহার করে। যেমন ২০১১ সালে লিবিয়াতে যে ইন্টারভেনশন হয়েছিল, সেটা নিয়ে কিন্তু এই প্রশ্নটা উঠেছিল। সার্বভৌমত্বের এই বিতর্কের সাথে সাথে আজকের দিনে রাষ্ট্রকে আরও একটা বড় বাস্তবতার মোকাবেলা করতে হচ্ছে। আর সেটা হলো নন স্টেট অ্যাক্টর বা অরাষ্ট্রীয় শক্তির উত্থান। এরা এমন সব শক্তিশালী গ্রুপ বা প্রতিষ্ঠান যারা কোনো দেশের সরকারের অংশ না, কিন্তু বিশ্ব রাজনীতিতে ট্রিমেন্ডাস প্রভাব ফেলছে। এর একটা খুব পাওয়ারফুল উদাহরণ হল গণ আন্দোলন। আরব বসন্তের মতো ঘটনা কিংবা গ্রেটা থুনবার্গের ফ্রাইডেজ ফর ফিউচারের মতো পরিবেশ আন্দোলনগুলো কি দেখিয়েছে যে এই ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়ার যুগে সাধারণ মানুষের একজোট হওয়া কণ্ঠস্বর একটা দেশের সরকারকে, এমনকি পুরো বিশ্ব ব্যবস্থাকেই চ্যালেঞ্জ করতে পারে। এই তালিকায় কিন্তু আরও অনেকে আছে। ভাবুন তো, গুগল, ফেসবুকের মতো টেক জায়েন্টদের কথা, অথবা বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর কথা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, গ্রিনপিসের মতো এনজিও, এমনকি আল কায়দা বা IS-এর মতো সন্ত্রাসী গ্রুপগুলো কিন্তু এই নন স্টেট অ্যাক্টরদের মধ্যেই পড়ে। এদের সবার কমন ব্যাপার হলো এরা কোনো দেশের বর্ডারের তোয়াক্কা করে না, আর এদের অর্থনৈতিক বা আইডিওলজিক্যাল পাওয়ার অনেক সময় অনেক ছোট দেশের থেকেও বেশি হয়। যেমন বড় এনজিওগুলো কিন্তু এখন ক্লাইমেট চেঞ্জ বা হিউম্যান রাইটস নিয়ে আন্তর্জাতিক আইন তৈরিতেও সরাসরি ভূমিকা রাখছে। তো আমরা আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। আমরা দেখলাম সার্বভৌমত্বের ধারণা বদলে যাচ্ছে, নন স্টেট অ্যাক্টররা শক্তিশালী হচ্ছে। তাহলে এই সব কিছুর পর প্রশ্নটা হলো, এই ২১ শতকে একটা রাষ্ট্রের ভূমিকা আসলে কি? তাহলে কি ধরে নেব যে এই গ্লোবালাইজেশনের যুগে আর এই সব নন স্টেট অ্যাক্টরদের দাপটে রাষ্ট্রের দিন শেষ? রাষ্ট্র কি আর এখন আর আগের মতো প্রাসঙ্গিক নেই? এর উত্তরটা হলো না, একেবারেই তা নয়। রাষ্ট্র অপ্রাসঙ্গিক হয়ে যায়নি, বরং এর ভূমিকাটা নতুন করে ডিফাইন হচ্ছে। ব্যাপারটা এভাবে ভাবা যেতে পারে, আজকের বিশ্ব রাজনীতির খেলার মাঠে রাষ্ট্র হয়তো আর একমাত্র প্লেয়ার না। অনেক নতুন নতুন শক্তিশালী প্লেয়ার, যেমন মাল্টিন্যাশনাল কোম্পানি বা এনজিও মাঠে নেমে পড়েছে। কিন্তু রাষ্ট্র এখনও সেই মাঠের সবচেয়ে শক্তিশালী প্লেয়ার। আর সবচেয়ে বড় কথা, রাষ্ট্রই হলো সেই খেলার রেফারি। এই ডাবল রোলের জন্যই রাষ্ট্র আজও সবচেয়ে গুরুত্বপূর্ণ। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই, বিশেষ করে যারা ভবিষ্যতে পলিসি মেকার হবেন তাদের জন্য। একবার ভাবুন তো, এমন একটা সময় আমরা আছি যেখানে সার্বভৌমত্ব একটা অ্যাবসলিউট বিষয় না, এটাকে হিউম্যান রাইটসের মতো ধারণার সাথে শেয়ার করতে হচ্ছে। আবার দেশের বাইরেও অনেক শক্তিশালী অ্যাক্টর রয়েছে। এই পরিস্থিতিতে একটা দেশ চালানো বা শাসন করার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা? এই প্রশ্নটা আপনাদের ভাবনার জন্য রইল। ধন্যবাদ।